গত এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য এবং গ্রন্থাগার সায়েন্স ইনফরমেশন এবং লাইব্রেরি সায়েন্সের একটা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, যার নাম ছিল হাফিজুর রহমান, সে এলএসডি নামক নতুন মাদক বাংলাদেশে আবিষ্কৃত হলো, যেটা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওই মাদক গ্রহণ করে সে সাথে সাথে একজন ডাব বিক্রেতার ধা নিয়ে সে তার গলায় ফোঁস দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই মাদক আমাদের এই বাংলাদেশে মাদকের কোনো কি নাই, কারখানা নেই, মাদক কোথাও উৎপাদন হয় না, সরকারি স্বীকৃতিতে মাদক উৎপাদনের কোনো কি নেই, কোনো কারখানা সরকার অনুমোদন দেয় না। কিন্তু গোপনে কিছু কারখানা দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে বানানো হয়, সেটা খুব গোপন। কিন্তু পেয়ারে হাজিরিন, 1989 সালের আমাদের বাংলাদেশে 1989 সালে যে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, সে আইনে যেটি নেশাদ্রব্য সেটাই মাদক, সেটাই নিষিদ্ধ। সম্মানিত হাজিরিন, আমরা আসি আমাদের বাংলাদেশে। আগে আমরা বুঝি মাদক কাকে বলে, মাদক কাকে বলে, এটা জানার বিষয় কিনা। মাদক হচ্ছে সাধারণভাবে আমরা বুঝি যে জিনিসটি নেশা তৈরি করে, যে জিনিসটি কি করে, নেশা তৈরি করে, আপনাকে নেশাগ্রস্ত করে, সেটাই মাদক। অচেতন আপনার স্বাভাবিক স্বভাব চরিত্রকে যেটা চেঞ্জ করে দেয়, যেই দ্রব্য গ্রহণের মাধ্যমে আপনি স্বাভাবিক কথাবার্তা, স্বাভাবিক চলাফেরা পরিবর্তন হয়ে যাবে, সেটাই কি মাদক, ড্রাগ। আর যদি আমরা বাংলাদেশের যে 1989 এর মাদক নিয়ন্ত্রণ আইন, যে মাদক নিয়ন্ত্রণ আমাদের অধিদপ্তর আছে, ওই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে যে দ্রব্যে আপনি গ্রহণ করার পরে আবার গ্রহণ করার ইচ্ছা হয় এবং যেটি আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করে, তার নাম মাদক হিসেবে তারা বলা হচ্ছে। এবং আরো অনেক সংজ্ঞা থাকতে পারে। আমরা সবাই জানি মাদক কি জিনিস, আমরা এক এক রকম জানি। এই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা করলাম না। এই মাদকে আক্রান্ত সংখ্যা হলো বাংলাদেশে, এটা জানার দরকার আছে কি নাই? এখানে আমাদের এই এলাকায় সারাদিন যদি জিকির করেন, সারাদিন যদি একেবারে কোরআন শরীফ হাতে নিয়েও বলেন যে আমার এই এলাকায় মাদকাসক্ত নাই, কিন্তু দেখবেন যে বলবে তার ঘরে একজন আছে। ঠিক কিনা ভাইরা আমার? এটা গোপনীয় বিষয়, এটা কেউ ঘরে তেমন একটা খায় না, বাহিরে এমন জায়গায় খায় যেখানে পরিবার এলাকাবাসী জানেও না। ঠিক কিনা ভাইরা আমার? অনেক সময় দেখা যায় মাদকাসক্ত পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে, আমরা বলি হায় রে হায়, এ তো আমাদের এলাকার ছেলে, অমুকের ছেলে, বাপ্ত কত ভালো, ছেলে কেমনে খারাপ, ছেলেটাকে তো কালকেও সকালে দেখলাম আমাকে দেখে সালাম দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? মাদকাসক্ত আপনার ঘরে, কিন্তু আপনি নিজে জানেন না। আমাদের এই বাংলাদেশে 2010 সালের সরকারি হিসাব অনুযায়ী মাদকাসক্ত ছিল মাত্র 40 লাখ। কত লাখ? 40 লাখ। 2010 সালের সরকারি হিসাব মতে এটা আরো বেশি ছিল, এটা বাস্তব, কিন্তু সরকারি হিসাবে 40 লক্ষ মাদকাসক্ত আমাদের বাংলাদেশে ছিল। আর সেটা 10 বছর পরে এসে দাঁড়িয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি। বলেন না? 2019 সালের পরিসংখ্যান বলছে প্রায় বাংলাদেশের মাদকাসক্ত লোক রয়েছে 80 লক্ষ। 80 লক্ষ, সেটা 1 বছর 2 বছর ব্যবধানে 1 কোটি হবে না। কিন্তু তার চেয়ে এটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান এটা একটা আন্দাজ করে, আপনাকে একটা ডেমো দিবে, কিন্তু আপনাকে সঠিক ধারণা দিতে পারবে না। আমরা ধরে নিলাম 1 কোটি মানুষ, এই 16 কোটি দেশের মধ্যে 1 কোটি মানুষ ড্রাগ অ্যাডিক্টিভ, যারা নেশা গ্রহণ করে। আর আমার পরিসংখ্যানে, আমার ব্যক্তিগত পরিসংখ্যানে, এই আলোচনা করার আগে যত পর্যালোচনা করলাম, যত কিছু বুঝলাম, অনেক হতে পারে সমালোচনা করুক, সেটা অন্য বিষয়। আমার মতে বাংলাদেশে প্রায় 10 কোটি মানুষ মাদকাসক্ত। কয় কোটি? 10 কোটি। কিভাবে হুজুর? আপনি আমাদের যেটা বললে হবে নাকি?
আমরা এটা মেনে নিব না, মেনে নিতে হবে। প্রত্যেকটি সিগারেট মাদক হিসেবে গণ্য হবে, ঠিক কিনা ভাইরা আমার? সিগারেট, অধিকাংশ মানুষ সিগারেট খান, কেউ বলেন আমি দামি সিগারেট খাই, ক্ষতি একটু কম হবে। ব্যানসন খাই, আমি গোল্ডেন খাই, আমি ব্ল্যাক খাই, আমি রেড খাই, আমি কালো খাই, লাল খাই, বিদেশি খাই, দেশিটা খাই না। আমি কি আর আবুল বিড়ি খাই? আমার ক্ষতি হবে? নাউজুবিল্লাহ বলেন। আপনি আবুল বিড়ি খান আর ব্যানসন খান আর ব্ল্যাক রেড যাই খান, সবই আপনার ক্ষতি হবে, ঠিক কিনা ভাইরা? আর প্রত্যেকটা সিগারেট ধূমপানি ভাইরা মনে কষ্ট নেবেন না। আপনি যে ধূমপানি, আমি আপনাকে দাঁড় করাচ্ছি না, আপনি ধূমপানি, আপনি এক প্রকার মাদকাসক্ত, ঠিক কিনা? যে সিগারেট রোজার সময় দেখবেন মানুষ অস্থির হয়ে যায়, হতে ইফতারের টাইম হতে বিড়ি টাইম, ঠিক কিনা? ইফতার করতে দেরি, কিন্তু তারাবি পড়ার আগে দুই চারটা একসাথে সারাদিনের জমানো সব বিড়ি একসাথে টানি ফেলে, ঠিক কিনা ভাইরা? আছে কি নাই? ইফতারের পরে দেখবেন বিড়ি সিগারেটের দোকানে জাম হয়ে যায়, আবার আগে কেউ আনে রিজার্ভ করে রেখে দেয়, ঠিক কিনা? যতই কুলি করেন, ধোঁয়া তো যা ঢুকিয়েছেন আপনার ফুসফুসকে কালো কয়লায় পরিণত করে দিয়েছে এই সিগারেট, ঠিক কিনা? আর সিগারেটের কথা কি আর বলবো রে ভাই, সরকারের রাজস্বের অন্যতম খাত সিগারেট। সরকার কি করে, ওই অর্ধ প্যাকেটে গলার মধ্যে বাচ্চাটাকে ঠিক দিয়ে ধরে, এখানে ক্যান্সার হয়েছে, ফ্যাটে ক্যান্সার হয়েছে, এগুলো ছবি দেয়, আবার সরকারে এগুলোকে ছাড়ে। আমার কথা, আমার দাবি আজকে যদি এই তামাক থেকে আমাদের রাজস্ব বন্ধ হয়ে যায়, বাংলাদেশ কখনো ধ্বংস হবে না। বাংলাদেশের জনগণ, জনসাধারণ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা অসুস্থ হওয়া থেকে তাদের ফুসফুস, কিডনি, লিভার সেটাকে তারা সুস্থ রাখতে পারবে, ঠিক কিনা? আমাদের দাবি বাংলাদেশ থেকে সিগারেট সহ সকল মাদক, তামাক, দ্রব্য, জর্দা সবকিছু নিষিদ্ধ করা হোক, ঠিক কিনা ভাইরা? এটা হচ্ছে একজন, আপনি সুরেকে বলেন চুরি করেন, আবার গৃহস্থকে বলেন কি চাতন থাকুন। বিষয়টা এমন, ধূমপান মৃত্যু ঘটায়, সেটা আপনি কিভাবে অনুমতি দেন? যে সরকার হোক, যে আমলা হোক, এগুলো বাংলাদেশের জনগণকে ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা, ঠিক কিনা ভাইরা আমার? আমি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছি না, আবার অনেকে পকেটে নিয়ে নেয়, প্রথম দূরে আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপির আমলে কি সিগারেট নিষিদ্ধ ছিল? কথা বলেন না কেন? জামাতের আমলে সিগারেট নিষিদ্ধ ছিল, জাতীয় পার্টির আমলে সিগারেট নিষিদ্ধ ছিল। আর এমন হয়েছে অনেক সময় অনেক সরকার ইসলামের কথা বলে মদকে লাইসেন্স দিয়েছে, ঠিক কিনা? এখানে 90-92% মুসলমানের দেশ, কিভাবে আপনি একটি বারকে, নাইট ক্লাবকে মদ গ্রহণের জন্য বৈধ দিতে পারেন, ঠিক কিনা? যেখানে কোরআনের মধ্যে 3টি ধাপে এই মদ, জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হারাম করেছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম, প্রায় মাদকাসক্ত, ডাইরেক্ট ড্রাগ এডিক্টিক 1 কোটি মানুষ বাংলাদেশে। আর এই ড্রাগ ব্যবসা করে কয়জন আক্রান্ত বা খায়? মাদকাসক্ত 1 কোটি। আর ড্রাগের ব্যবসায়ী কত লাখ জানেন? প্রায় 2 লক্ষ ড্রাগের ব্যবসায়ী আছে বাংলাদেশ। বড় বড় গড ফাদার, ছোটগুলা তো এগুলা তো কম, খুচরা বিক্রেতা। বড় গড ফাদার প্রায় 2 লাখ, এমপি মন্ত্রী থেকে নিয়ে প্রভাবশালী ব্যক্তি থেকে নিয়ে আজকে এই মাদক ব্যবসা থেকে কেউ নিস্তার হচ্ছে না, ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে অনেক এমপিগিরি চলে গেছে শুধুমাত্র ইয়াবা ব্যবসার কারণে, অনেক মন্ত্রীগিরি চলে গেছে বাবা ব্যবসার কারণে, অনেক এভাবে অনেক জন দেখেছি সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা ওদিকে আলোচনা করব না। আমার কথা হচ্ছে এখানে এই যে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ মাদকাসক্ত পরিসংখ্যান অনুযায়ী, এবং 2 লক্ষ মানুষ মাদকের ব্যবসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এবং শুধু তাই না, এই মাদক কত প্রকার, কত আইটেমের মাদক আছে, কত কিছুর বা নাম শুনি। দেখেন, মাদকের মধ্যে আছে 1 নম্বরে বর্তমান সবার আগে যেটা স্থান দখল করে আছে, শীর্ষ স্থানীয় আছে, সেটা হচ্ছে ইয়াবা, যার অপর নাম বাবা, ঠিক কিনা ভাইরা আমার? তারপরে ফেন্সিডাইল, আফিম, গাঁজা, হেরোইন, এভাবে করে করে অনেক মাদকের নাম আমরা শুনি।
মাদকদ্রব্য অধিদপ্তরের অনুসারে বাংলাদেশে সর্বশেষ গত এক সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য এবং গ্রন্থাগার সায়েন্স ইনফরমেশন এবং লাইব্রেরি সায়েন্সের একটা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, যার নাম ছিল হাফিজুর রহমান, সে এলএসডি নামক নতুন মাদক বাংলাদেশে আবিষ্কৃত হলো, যেটা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। ওই মাদক গ্রহণ করে সে সাথে সাথে একজন ডাব বিক্রেতার ধা নিয়ে সে তার গলায় ফোঁস দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? এই মাদক আমাদের আজকে শিক্ষিত সমাজ, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আজকে আমাদের নারীদেরকেও ছাড়তেছে না। ঠিক কিনা? এখন থেকে যদি দেশের সরকার, আমাদের জনগণ, আপনারা যদি সচেতন না হন, একদিন দেখবেন আপনার নাতি, আপনার ছেলে, আপনার ঘরের পুত্র বধূ ঘরের মধ্যে গিয়ে আবার যাচ্ছে। ঠিক কিনা ভাইরা? এজন্য এখন থেকে কঠিন হস্তে এলাকার মধ্যে আপনারা যারা যুবক ভাইরা আছেন, আপনারা ঐক্যবদ্ধ হবেন। সমস্ত মনের মধ্যে যত ঝগড়া ফাসাদ, ঠেলাঠেলি, মারামারি, হিংসা বিদ্বেষ আছে, সবগুলো দূর করে দিয়ে যারা যুবক শ্রেণীর আছেন সবাই ঐক্যবদ্ধ হবেন। আমাদের এই এলাকায়, এই পাড়ায় কেউ ইয়াবা, হেরোইন, ড্রাগ, ফেন্সিডাইল এগুলো বিক্রি করতে পারবে? যদি বিক্রি করে, আমরা সকলে তাকে সমূলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করবো, তাকে পুলিশকে সোপর্দ করব। আপনারা একটা কমিটি করেন, কমিটি করে আপনারা থানার ওসির সাথে দেখা করেন, জেলা প্রশাসকের সাথে দেখা করেন। চট্টগ্রাম জেলার মাদক নিয়ন্ত্রণের যিনি সভাপতি, তিনি হচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এবং সর্বপ্রথম আপনারা ওসির সাথে দেখা করেন। আমাদের এলাকায় কোন রকমের মাদক চলতে পারবে না। বসে থাকেন, ঘুমান, ওই কি গরম করে একদিন দেখবেন আপনার ভাইপুর, আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো ভাইয়ের ছেলেরা, মেয়েরা পর্যন্ত এই মাদক থেকে রেহাই পাবে না। সম্মানিত হাজরিন, এই বাংলাদেশের চিত্র আমি আপনাদেরকে তুলে ধরলাম।